স্যার বলো। স্যার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আর ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু কথা কেমন জানি দোনটা একটু হিজিবিজি লাগতেছে। আমি BS1 বয়েজ। কল দুজনেই করি। কেন কি না 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 দুজনেই করা হয়। হ্যাঁ হ্যাঁ অরিন বলো কি সমস্যা। স্যার দোনটাতে মানে অনেকগুলো কথা কেমন জানি হিজিবিজি একটু, মানে সাল অনেক কথা অনেক। তো থাকবে না কি অদ্ভুত ব্যাপার যেমন সবসময়। হচ্ছে যে স্যার ওই যে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা 196টি, যার পরিশোধিত মূলধনের পরিমাণ 400 কোটি টাকা। হ্যাঁ, এখন পরিশোধিত মূলধনের পরিমাণ কি বুঝাইছে? পরিশোধিত মূলধন মানে হচ্ছে যে শুরুতেই তারা যে মূলধনটা প্রদান করে সেটার নাম হচ্ছে পরিশোধিত মূলধন। এটা তো আমি কোম্পানি সংগঠন পড়ানোর সময় পড়াইছি। পরিশোধিত মূলধন জি মানে স্যার, শুরুতে তারপরে আবার হচ্ছে যে আম, তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ছিল আবার ওইখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ নেই বলছে যে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ছিল 9টি এবং এদের পরিশোধিত মূলধন ছিল 13,75,75 সামথিং। হ্যাঁ, 75 লক্ষ। এগুলো তো দুই বিভিন্ন জায়গায় ধরনের দুইটা দেওয়া। ইনফরমেশন। আমি বলি এগুলো বিভিন্ন ধরনের ইনফরমেশন বিভিন্ন ধরনের টাইমে এই তালিকাভুক্ত শেয়ার গুলোর বা তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিভিন্ন ধরনের চেঞ্জ আসছে, সংখ্যার চেঞ্জ আসছে। এগুলো নিয়ে এত বেশি হ্যাসেল করার দরকার নাই। এগুলো মূলত আমি তোমাদেরকে কোন কোন বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে সেগুলো গত ক্লাসে বলে দিয়েছি। যে যে বিষয়গুলো বলেছি সেগুলো একটু মাথায় রাখলে চলবে। ঠিক আছে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস আমার কনফিউজ ঠিক কিনা জানি না। এখানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে CSE সূচক, হুম। আবার এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের খতে DSES সরিয়া সূচক, মানে এটা কি DSEX হবে নাকি না, DSESE হবে? যা দেয়া আছে তাই। ওকে স্যার। তবে এই যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যে নাম্বারটা দেয়া CSEX, চিটগাং স্টক এক্সচেঞ্জ একভাবে ওখানে ফলো করে। ইংলিশটাতে ঢাকা। হুম। ইংলিশটাতে তো এক্স এর কিছু দেয়া নাই। আচ্ছা ইংলিশ ইংলিশে বাদ দেওয়া দাও, CSE বাংলাটা কি সিলেক্টিভ। বুঝছো? মানে জি হচ্ছে যে স্যার। সিলেক্টিভ ক্যাটাগরি যেটা বোঝাচ্ছে সেটা এক্স বোঝাচ্ছে। মানে হচ্ছে তুমি জাস্ট হচ্ছে এখানে সূচক যেগুলো সেগুলো একটু মাথায় রাখতে হবে যে চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ কোন কোন সূচকগুলো ব্যবহার করে। ওকে। ওকে স্যার। চলো আমরা তাহলে আজকের ক্লাসে চলে আসি। আমাদের আজকের ক্লাসে বেসিক্যালি আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আর্থিক বাজার নিয়ন্ত্রক সংস্থা সমূহ। কয়জন জয়েন করছে আমাদের সাথে? দুইটা আইডি বাদ দিয়ে স্যার 10 জন। 10 জন জয়েন করছে। একজন মিসিং ঠিক কেন? আছে, মানে আগের ক্লাসেও ছিল 10 জন। মানে একজন কে মিসিং? যে আমাদের তো 11 জন থাকে। আচ্ছা চলো, বলা হচ্ছে আর্থিক বাজার তো আমরা সবাই জানি। এই আর্থিক বাজার স্যার বলতে আইডি যেটা 3। আইডি 3 কে? স্যার 3 কে নামটা বলতে পারতেছি না, বাট সানিকা। আজকে নাই 3। সানিকা। সানিকা কোন না, সানি? আমি তো আইডি 2। আচ্ছা আচ্ছা সানিকা আইডি 2। আচ্ছা, আমি তো চিন্তা করতেছি ভালো মেয়েটা জয়েন করা নেই কেন আজকে। সানিকা তো জয়েন করার কথা। সানিকা জয়েন করছে। জি স্যার, আমি ডেইলি জয়েন করি। রাইট রাইট রাইট, সেটাই। আচ্ছা ওকে, আমাকে হয়তোবা জানাই নেই। আচ্ছা না, গতকাল কে জানি একজন বলছিল অসুস্থ কিন্তু ক্লাসে জয়েন করবে বলছিল। আচ্ছা যাই হোক, পরে দিয়ে আমি চেক করে দিই। আচ্ছা দেখো, স্যার বলা আমি হচ্ছে মারিয়া বলছিল না? আচ্ছা ঠিক আছে, মারিয়া কেমন আছো এখন? স্যার এখন মোটামুটি কিছুটা ইয়ে হইছে। আচ্ছা আগে সমস্যা থেকে নাই, এগুলো ভালো এই হইছে। সিজন চেঞ্জ হচ্ছে তো আমি নিজেও আসলে একদম ফিট না। একটু সর্দি, তো এই জিনিসগুলো একটু ঠান্ডা ঠান্ডা একটু ঝামেলা করছে। যাই হোক, আমরা তারপরে একটু নিজেদের প্রতি একটু টেক কেয়ার করি, আশা করি ঠিক হয়ে যাবে। চলো আমরা আর্থিক বাজারের নিয়ন্ত্রক সংস্থা সমূহ নিয়ে পড়াশোনা করব আজকে। আর্থিক বাজার বলতে যে বাজারে সাধারণত স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী
আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয় তাকে আর্থিক বাজার বলা হয়। আর এই আর্থিক বাজারের যে নিয়ন্ত্রক সংস্থা সমূহ আছে, ওই নিয়ন্ত্রক সংস্থা সমূহ বেসিক্যালি চারটা। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, একটা হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, একটা হচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, অ্যান্ড লাস্ট হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ। বলা হচ্ছে যে সকল প্রতিষ্ঠান বা সংস্থান সমূহ আর্থিক বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেই সকল সংস্থা হলো নিয়ন্ত্রক সংস্থা। যেমন বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহের কার্যাবলী তদারকি করে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্টক এক্সচেঞ্জ বা শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বীমা শিল্প ব্যবসায়ের উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে এক একজন এক একটা ফলো করছে। বাংলাদেশ ব্যাংক কাদেরকে নিয়ন্ত্রণ করছে? অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, বাংলাদেশের যত টাইপের বাণিজ্যিক ব্যাংক রয়েছে, বাংলাদেশ ব্যাংক ব্যতীত সবাইকে কিন্তু নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ ব্যাংক। আবার আমাদের যে স্টক এক্সচেঞ্জের যে বিষয়গুলো আছে, যেখানে মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করা হয় বিভিন্ন কোম্পানি, তাদেরকে আবার নিয়ন্ত্রণ করছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। আবার বীমা সম্পর্কিত যে এই প্রতিষ্ঠানগুলো আছে বা কোম্পানিগুলো আছে, তাদেরকে নিয়ন্ত্রণ করছে আবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তাহলে এই ধরনের আমরা চার ধরনের আমরা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পেলাম। এবার চলে আসি আমরা একটা একটা করে একটু বুঝি আসলে বিষয়গুলো কিভাবে নিয়ন্ত্রণ করে বা তাদের ইনফরমেশন গুলো একটু বোঝার চেষ্টা করি। আমি বলছি পৃথিবীতে 193টা স্বাধীন রাষ্ট্র রয়েছে এবং 193টা স্বাধীন রাষ্ট্রের মধ্যে 193টা দেশেই কিন্তু একটা করে কেন্দ্রীয় ব্যাংক এবং একটা করে পতাকা থাকতে হয়। ঠিক বাংলাদেশেও এই ধরনের একটা কেন্দ্রীয় ব্যাংক আছে, যাকে আমরা ইংরেজিতে সেন্ট্রাল ব্যাংক বলছি। অলরেডি আমরা নিচে একটা চিত্র দেখতে পাচ্ছি এবং চিত্রের দেখো পেছনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, যে বিল্ডিংটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, এটা হচ্ছে চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংক, মানে যেটা নিউ মার্কেটের পেছনে আছে। ঢাকারটা অনেক বিশাল, মানে তুমি ঢাকার উপরের দিকে তাকাইলে তুমি পিছন দিয়ে বেঁকে পড়ে যাবা, এত বড়। ওকে, বিশাল বিল্ডিং, তোমাদের কোন একদিন দেখাবো দরকার হলে। মানে বিশাল বিল্ডিং, মানে বিশাল এরিয়া নিয়ে বিশাল একটা বিল্ডিং। শাপলা চত্বর দেখছিলা? ঢাকাতে শাপলা চত্বর, একটা জি শাপলা স্যার। চত্বর আছে। হ্যাঁ, জি শাপলা স্যার। চত্বর, মতিঝিল শাপলা চত্বরের ওখানেই হচ্ছে ঢাকার বাংলাদেশ জি ব্যাংকের স্যার, আমি অফিসটা। দেখছি। রাইট, অনেক বিশাল একটা বিল্ডিং। তো যাই হোক, এই বাংলাদেশ ব্যাংকের কাজটা কি? বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে বাংলাদেশে অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদের গাইডেন্স করা, তাদের গার্জিয়ান হিসেবে কাজ করা, এবং আমাদের যে অর্থনৈতিক বা আমাদের যে মানে হচ্ছে মার্কেটিং, যে মার্কেটের যে অবস্থাটা, আর্থিক যে বাজারটা আছে, এই বাজারটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের হাতে। সো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক নামে পরিচিত, এবং বাংলাদেশ ব্যাংকের কিন্তু 10টা শাখা রয়েছে, মাথায় রাখবা। পুরো বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের 10টি শাখা রয়েছে। আচ্ছা, বলা হচ্ছে তার মধ্যে 10টা শাখার মধ্যে একটা আমাদের চিটগাংয়ে আছে। তো দেখো, প্রতিটি কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে মুদ্রানীতি প্রণয়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক মুদ্রা ব্যবস্থা প্রচলন করে। মুদ্রা নীতি মানে কি? মুদ্রা নীতি মানে হচ্ছে এই যে আমাদের বিভিন্ন ধরনের, কেউ বলতে পারবা বাংলাদেশে বর্তমানে কয়টা নোট প্রচলিত আছে? টোটাল কাগজি নোট, আমরা যে কাগজের নোট গুলো ব্যবহার করি, টোটাল কয়টা নোট চালু আছে বলতে পারবা? স্যার, স্যার 9টা। 9টা। 10টা, জানি। 10টা। আচ্ছা, 10টা। স্যার 8টা না? গণতা গণতা হলে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। 10টা স্যার, হয়েছে? 200 টাকার কি হ্যাঁ হ্যাঁ, 200 200 স্যার টাকা। তো 9টা। তো নাই। মুজিব বর্ষ উপলক্ষে, মুজিব বর্ষের আগে 200 টাকা চালু হয়েছে, হয়তো হ্যাঁ, তোমার 200 হাতে টাকা এখন চালু আছে। হয়েছে তো আছে আমার 200 টাকা কাছে। আছে, আছে আছে 200 টাকা আছে, আচ্ছা। কিন্তু হয়তো তোমার হাতে আছে না, অ্যাভেলেবেল না। 200 টাকা আছে, বাংলাদেশে 200 টাকা প্রচলিত আছে। সো দেখো, আচ্ছা। এই যে আমাদের যে এই টাকা, এখন কথা হচ্ছে টাকা কি বেশি হলে ভালো মার্কেটে না কম হলে ভালো? বা মনে করো স্যার, টাকার অভাব দেশের মধ্যে, টাকা তো বাংলাদেশ ব্যাংকেই যেহেতু ছাপায়, ইচ্ছা মতো তো ছাপাইতে পারে স্যার। না, কিছু মুদ্রা না নীতি স্যার। আছে। হ্যাঁ, কিছু নীতি নৈতিক, কিছু নীতির বিষয় আছে, যে প্রিন্সিপাল আছে, কিছু নিয়ম কানুন আছে টাকা ছাপানো। এবং শুধু ইচ্ছা করলে কিন্তু দেশ টাকা ছাপাইতে টাকা ছাপিয়ে বড়লোক হয়ে যেতে পারবে না। অনেক কিছু বিষয় আছে। হ্যাঁ, তো টাকা মার্কেটে কি বেশি থাকবে না কম থাকবে, কিভাবে প্রচলিত হবে, এই সব কিছু কিন্তু বাংলাদেশ ব্যাংক দেখাশোনা করে। এরপরে বলা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা। অর্থনৈতিক স্থিতিশীলতা মানে ওই যে বললাম, টাকার পরিমাণ বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। টাকার পরিমাণ যখন মার্কেটে অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তখন কিন্তু টাকার মূল্য কমে যায়।
একটা জিনিস দেখো, আমাদের বাবাদের আমলে আমাদের বয়সে ওনারা যখন ছিল তখন কিন্তু ওনাদের পকেটে 10 টাকা থাকা মানে হচ্ছে ওনারা তখনকার রাজা। কিন্তু আমার কাছে এখন 1000 টাকাও পকেটে থাকলে আমার কাছে কিছুই মনে হয় না, তোমার কাছে কিছুই মনে হচ্ছে না। তাহলে দেখো, সেইম 10 টাকা ওনার পকেটে থাকলে উনি তৎকালীন সময়ে নিজেকে অনেক মানে হচ্ছে যে হিরো হিরো ভাব মনে হতো। কিন্তু আমার পকেটে যখন সেই 10 টাকাটা আছে আমার কাছে হিরো মনে হচ্ছে না, কারণ আমার কাছে এখন অ্যাভেলেবেল টাকা, টাকার পরিমাণ বেড়ে গেছে। সো মার্কেটে টাকার পরিমাণ বেড়ে গেলেও একটা সমস্যা আছে, তখন মূল্য কমে যায়। সো আমার বাবার কাছে 10 টাকার যে মূল্য ছিল ওই সময়ে, আমার কাছে 10 টাকার সেম মূল্যটা নাই, যদিও টাকাটা দেখতে সমান। আমরা পরের অধ্যায়ে গিয়ে এই কথাগুলো বিশদভাবে আলোচনা করব, কারণ আমাদের কাজই তো টাকা নিয়ে গবেষণা করা, তাই না? ফিনান্স করতেছি টাকার জন্য জি স্যার। এবং টাকা নিয়ে গবেষণা করা, সো এগুলো নিয়ে আমাদের অনেক গবেষণা হবে, কোনো সমস্যা না। ওকে, তবে গবেষণায় যারা অংশগ্রহণ করবে না তারা ভুল করবা, যারা মনে করবা যে না স্যার এত গবেষণার আমার দরকার নাই, হ্যাঁ, তারা ভুল করবা, আমি পার্সোনালি বলছি। সবাই রাজি আছি তো না গবেষণা করতে? জি স্যার। স্যার। মানে একটু জি স্যার। জি এক্সপিরিয়েন্স স্যার। সম্পর্কিত যদি একটু মানে বেশি জানি, কারো কোনো আপত্তি আছে যে আমরা স্যার একটু বেশি জানতে চাই, আমাদের বেসিক গুলো একটু স্ট্রং করতে চাই, কারো আপত্তি আছে? না স্যার। না স্যার। না স্যার, জানলে তো আমাদের জন্যই ভালো। জি। আচ্ছা হ্যাঁ, ওই তোমাদের আগের ব্যাচের আগের ব্যাচ, আচ্ছা ঠিক স্যার, আছে? আমার একটা কোশ্চেন মনে পড়ছে। বলো। আচ্ছা স্যার, আপনার কথা শেষ করেন। তোমাদের ওই এখন এবার যারা অটো পাস করছে আর কি, ওই ব্যাচটা, আমাদের ওই ব্যাচটাতে কিছু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। তো ওরা গত পরশুদিন মানে ওরা ওই রেজাল্ট দেওয়ার পরে আমার সাথে অনেক ডিসকাস করছে, কোথায় ভর্তি হবে বা ইউনিভার্সিটির জন্য কিভাবে প্রিপারেশন নিবে, হ্যাঁ, সবকিছু মিলে ওদেরকে বেশ কিছুদিন একটা গাইডলাইন দিয়ে এখন ওরা শুরু করছে বিভিন্ন জায়গায়। তো পরবর্তীতে গত পরশুদিন হঠাৎ করে ওরা আমাকে বলছে যে স্যার আপনার সাথে একটু ভিডিও কলে আসবো, আমরা একটু কথা বলবো। তো আমি টাইম দিলাম, ঠিক আছে ওই টাইমে আমি ফ্রি আছি, তোমরা আসি। ওরা আসছে। তো 3 জন স্টুডেন্ট মানে হচ্ছে যে যে কোনো একটা কোচিং, আমি নাম বলছি না, যে কোনো একটা কোচিং এ, খুব স্বনামধন্য একটা কোচিং এ ভর্তি হয়েছে, ওরা অনলাইনে ক্লাস করছে। তো আমাকে ইউসিসি। বলছে যে আচ্ছা আমি নাম বলছি না, হ্যাঁ, নাম বললে আবার চাকরি নাকি থাকে না। আচ্ছা, তো এখন ওরা বলছে যে স্যার আপনাকে অনেক ধন্যবাদ। হঠাৎ করে ধন্যবাদ কেন? বললো যে স্যার আপনি আমাদেরকে মানে হচ্ছে ভালো লাগে এইসব কথাগুলো, অনেক সময় স্টুডেন্টদের কাছ থেকে মনে হয় যে পরিশ্রম যে করছি তোমাদের জন্য মানে সার্থক হয় কিছুটা হলো, হ্যাঁ। তো বলে যে স্যার আপনি আমাদেরকে ফিন্যান্সে যা শিখাইছেন, হ্যাঁ, সেটা এখন আমরা ফিন্যান্সের ক্লাস করতে গিয়ে ওখানে দেখা যাচ্ছে যিনি আমাদেরকে পড়াইতে আসছে তার চেয়েও আমাদের বেসিক অনেক স্ট্রং। উনি কিছু জায়গায় ভুল করতেছে যেগুলো আমরা সংশোধন করে দিচ্ছি স্যারকে, যে স্যার এটা এরকম হবে না, আমরা এরকম শিখে আসছি, এবং স্যার তখন সংশোধন করে নিচ্ছে। আর আমাদের সাথে যে মানে স্টুডেন্টরা ক্লাস করতে বসছে তারা এমন কিছু লেম কোয়েশ্চেন করছে এবং ওরা কোয়েশ্চেন পর্যন্ত বলছে, দেখো ওরা বলছে স্যার ওরা বন্ড ডিবেঞ্চারের পার্থক্য বুঝে না। তা আমি তাদেরকে বললাম এটা তো আমার ফার্স্ট ইয়ারে যারা 1 মাস ক্লাস করছে তারা এখন ক্লিয়ার বন্ড ডিবেঞ্চারের পার্থক্য। বলছে স্যার লেম কোয়েশ্চেন করছে ক্লাসের মধ্যে যে বন্ড ডিবেঞ্চারের পার্থক্য কি, সংরক্ষিত তহবিল কি স্যার, শেয়ার আল্লাহ। সম্পর্কিত যে বিষয়গুলো। আমি বলছি এগুলো তো যারা আমার 1 মাস মাত্র ক্লাস করছে, মানে অরিনরাও পারে, অরিনদের ক্লাসের স্টুডেন্ট গুলো পারে, এগুলো তোরা 2 বছর ধরে পড়াশোনা করে এই কোয়েশ্চেন গুলো করলে তো হাস্যকর। বলছে স্যার এটাই ঘটতেছে ক্লাসের মধ্যে, এবং স্যারও দেখা যাচ্ছে অনেক জায়গায় কনফিউজ, যেগুলো আমরা অনেক বেসিক অনেক স্ট্রং। তো আমি বললাম যে ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই, বেসিক স্ট্রং, তুমি এটা ভালো দিক, হ্যাঁ। তবে একটা জিনিস মনে রাখবা, যতই বেসিক স্ট্রং থাকুক তুমি একটা বিষয়ে স্যার থেকে বেশি জানতে পারো, এটা কোনো আপত্তির কিছু নাই। কিন্তু কথা হচ্ছে তুমি তোমার বিহেভিয়ারে এমন কিছু কখনো দেখাবা না স্যারকে যাতে স্যারে মনে কষ্ট পায়, হ্যাঁ। স্যারে যদি কোনো কারণে স্যারে যদি একটা ভুল ইনফরমেশন তোমাকে দেয়, তুমি পোলাইটলি বলবা যে স্যার আমি তো এভাবে শিখে আসছিলাম, এখন আমি বুঝতে পারছি না স্যার কোনটা রাইট, যদি একটু বুঝাই বলেন আমাকে, তাহলে স্যারের বিষয়টা। কিন্তু তুমি যদি স্যারের সাথে আর্গিউ করো যে স্যার না এটা এরকমই হবে, তখন স্যার হয়তো মানে মনে কষ্ট পাবে, আর সেটার জন্য তোমার কিন্তু লাইফে একটা ইফেক্ট আসবে। ওদেরকে বুঝালাম, কারণ এরকম হয় যখন একটা স্টুডেন্ট একটু বেশি জানে তখন তাদের মধ্যে একটা হয়তো বা অনেকের, সবার না, আমি জানি ওদের আসবে না, কিন্তু ওরা তো আমার স্টুডেন্ট, আমি ওদেরকে এই বিহেভিয়ারটা শিখাইছি। তোমরা মাঝে মাঝে বলো যে স্যার একটু বকাঝকা দেন, আসলে বিষয়টা তা না, বকাঝকা তোমাদেরকে, দেখো একটা বিষয় হচ্ছে আমরা যখন কলেজে পড়ছি বা স্কুলে পড়ছি, যখন কলেজে গেছি তখন কলেজের টিচাররা বলতে এগুলো তোমাদেরকে স্কুলের টিচাররা শিখায়নি, এই বিহেভিয়ার গুলো দেখো, মানে কলেজের টিচাররা বুঝতেছে যেগুলো স্কুল থেকে তোমার শিখে আসা উচিত ছিল, তোমার ফ্যামিলি থেকে এই বিহেভিয়ার গুলো শিখে আসা উচিত ছিল। তো এখন আমি আমার স্টুডেন্টকে যদি আমি না শিখাই
শুধুমাত্র ফিমেল সম্পর্কিত জ্ঞান করলাম, সে একজন টিচারের সাথে কিভাবে কথা বলবে বা কোন কথাটা বলতে পারবে, কোন কথাটা কিভাবে বলবে, এই জিনিসগুলো আমি যদি তাকে না শিখাই, হয়তো একটু তোমাদেরকে বকাঝকা করি যে এভাবে বলিও না, এরকম করিও না, হ্যাঁ, তো বিষয়টা কিন্তু মানে হচ্ছে যে তোমার বেনিফিট কেন, কারণ তুমি যখন ইউনিভার্সিটিতে যাবা, ওখানে তুমি আমার মতো অ্যাক্সেস পাবা না টিচারের সাথে। ওখানে টিচার গুলো আরো ফর্মাল হয়ে যাবে দেখবা, মানে ওনাদের সাথে কথা বলতে তোমাকে মানে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে হয় ইউনিভার্সিটি টিচার গুলোর সাথে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে যখন তুমি একটা মনে করো একটা রং বিহেভ করে ফেলবে, একটা কথা যেটা টিচারকে যেভাবে বলা উচিত সেভাবে না বলে, কারণ তুমি শিখো না এই বিষয়টা, তখন স্যারে তোমার জন্য হয়তো একটা অন্যভাবে বিহেভ করবে বা অন্যভাবে তোমার জন্য তোমার দিকে ইয়ে করবে, তো সেটা তোমার জন্য ক্ষতি হবে। সেই জন্য অনেক সময় তোমাদেরকে, তোমরা এখনো নতুন, কোনো সমস্যা নেই, তোমাকে শেখানোর দায়িত্বটা আমার। হ্যাঁ, আমি তোমার গার্জিয়ান বলো, স্যার বলো, যাই বলো, আমি তোমার গার্জিয়ান। সো তোমার যদি ভুল হয় এটা সংশোধন করার দায়িত্বটা আমার। হ্যাঁ, তো তোমার বাবা মা যেমন তোমাকে সংশোধন করে, হয়তোবা আমি একটু বেশি বকাঝকা করি, আমি বুঝতে পারি, কিন্তু আশা করে তোমরা সেটাতে কিছু মনে করবা না। হ্যাঁ, মানে হচ্ছে যে কিছু শিখে যাও। আমার কথা হচ্ছে দিন শেষে যাতে আমার অরিনকে, আমার ইলমাকে, আমার রিচিকে যাতে বাইরের কোনো মানুষ বলতে না পারে যে এই মেয়েটা কথা শিখে নাই বা বিহেভিয়ার শিখে নাই। মানে আমি আমার ঘরে আমার মেয়েটাকে ঠিক করে ফেলবো, আমার মেয়েটাকে আমি তৈরি করে ফেলবো যাতে বাইরের মানুষ ওর নামে কোনো কিছু বলতে না পারে। সেই জন্যই, হ্যাঁ, তোমার ফ্যামিলি থেকে তোমাকে এই শিক্ষাগুলো দিবে, তোমার কলেজ থেকে, স্কুল থেকে টিচাররা এই শিক্ষাগুলো দিবে যে অরিন এইভাবে কথা বলতে হয়, স্যারের সাথে এইভাবে কথা বলতে হয়, একটা ফর্মাল জায়গায় এইভাবে কথা বলতে হয়। এই জিনিসগুলো যখন তুমি শিখবা না, তখন কিন্তু তুমি একজন ফার্নিশড মানুষ হিসেবে তৈরি হবা। মানুষ দেখবা তুমি স্কুল থেকে বের হয়ে আসছো তুমি এক ধরনের, তুমি যখন কলেজ থেকে বের হবা তখন তুমি এই 2 বছরের চেঞ্জ দেখতে পাবা। নলেজের সাথে সাথে বিহেভিয়ারের চেঞ্জ। শুধুমাত্র নলেজ গ্যাদার করলে মানুষ হওয়া যায় না, বিহেভিয়ারে চেঞ্জ আসতে হয়। কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার সবগুলোতে যখন চেঞ্জ হবা, তখন তুমি স্বশিক্ষিত। সুশিক্ষিত তো সবাই হয়, তাই না? এই যে দেখো, মানে হচ্ছে আমার স্টুডেন্ট গুলো ওরা আমার সাথে শেয়ার করছে যে স্যার দেখেন, স্যারে হয়তো বা স্যারের চেয়ে আমরা একটু বেশি জানি। হ্যাঁ, তো এটার কারণে ওরা কিন্তু ইজিলি নিছে বিষয়টা। হয়তো ওদেরকে আমি ক্লাসের মধ্যে অনেক বকাঝকা করতাম যে এটা এইভাবে করবা না, সাইমন এটা এইভাবে করবা না, রাবেয়া এটা এইভাবে করবা না, এটা এইভাবে কথা বলবা, এভাবে করবা না, ওভাবে করবা। তাহলে কিন্তু ওরা এখান থেকে ফার্নিশ। আমি খুব মজা করে বলি যে আমরা যখন জন্মগ্রহণ করি, বুঝছো, আমরা হচ্ছি তখন কাঁচা মাল। বিজনেসের ভাষায় আমরা হচ্ছে কাঁচা মাল, র ম্যাটেরিয়াল যেটাকে আমরা বলি। মানে ময়দা, ময়দা থেকে আমি পাউরুটি হব, হ্যাঁ, বিকৃত পণ্য হব। তো আমরা হচ্ছে র মেটেরিয়ালস, মানে আমাদের মধ্যে কিছুই নাই, শুধু আমরা মানে তৈরি হয়েছি এতটুকু। এরপরে দেখো বাবা মা আমাদেরকে কিছু ফ্যামিলি থেকে আমাদেরকে আস্তে আস্তে ট্রেনিং দেওয়া হয় যে এভাবে কথা বলতে হবে, গালিগুলো দেয়া যাবে না, বড়দের সাথে এভাবে কথা বলতে হবে, মানে আর কি। এই যে দেখো মেশিনে পড়ে পড়ে আমি ঠিক হচ্ছি, এরপর আমরা প্রাইমারি স্কুলের মেশিনে ঢুকে দেওয়া হচ্ছে, এরপর আমাকে প্রাইমারি স্কুলের মেশিন থেকে তৈরি করতে করতে এরপর আমরা হাই স্কুলের মেশিনে ঢুকানো হচ্ছে। হাই স্কুল থেকে আমি কিছুটা ফার্নিশ হচ্ছি, এরপরে যাচ্ছি কোথায়, কলেজের মেশিনে। কলেজ আমাকে আস্তে আস্তে আরো উন্নততর মানে প্রোডাক্টটা তৈরি করতেছে। এরপরে দেখো আমি ইউনিভার্সিটি গিয়ে আরো একদম হাই লেভেলের উন্নততর প্রোডাক্টটা তৈরি হচ্ছি। এরপরে ইউনিভার্সিটি কি করে, বিএসটিআই সিল মেরে আমরা মার্কেটে পাঠাই দেয়। দ্যাট মিন্স কি, এটা হচ্ছে দেখো একটা সাবান, ডেটল সাবান আমরা 50 টাকা দিয়ে নিই। আবার রাস্তার পাশে অনেককে দেখবা হকারগিরি করবে, 3টা সাবান 10 টাকা, 3টা সাবান 10 টাকা। তাহলে দুইটাই সাবান, দুইটাতেই ফেনা হয়, কিন্তু দুইটার দাম দুই ধরনের কেন? বিকজ অফ তাদের মেশিনের এবং তাদের কোয়ালিটি। দ্যাট মিন্স একটা ইন্টার পাস মেয়ে বা ছেলে আর একটা ইউনিভার্সিটি পাস ছেলে মেয়ের মধ্যে পার্থক্য আছে, কারণ ও আলাদা মেশিনে গিয়ে আলাদাভাবে ফার্নিশড হয়েছে, সেই কারণে মার্কেটে তার কদর বেশি। একই সাবান কোথাও হাই রেটে বিক্রি হচ্ছে, কোথাও লো রেটে বিক্রি হচ্ছে। তুমি 8 ঘন্টা শ্রম দিয়ে তুমি পাচ্ছ 10,000 টাকা, তোমার পাশের বান্ধবী ইউনিভার্সিটিতে পড়ে 8 ঘন্টা শ্রম দিয়ে ও পাচ্ছে 50,000 টাকা। দুইজনেই মানুষ, দুইজনেই পড়াশোনা করছে, কিন্তু ও উন্নততর ফার্নিশ প্রোডাক্ট বলে আমি প্রোডাক্ট ইউজ করছি, ডোন্ট মাইন্ড। কারণ বিজনেসের ভাষায় প্রত্যেকটা মানুষ প্রোডাক্ট। হ্যাঁ, বিজনেসের ভাষায়। তাহলে দেখো সাবান যেরকম বিক্রি হচ্ছে, আমিও কিন্তু আমার টাইমিংটা বিক্রি করছি। আমার টাইমিং, আমার স্কিল, আমার নলেজ, এই যে তোমাদের সাথে আমি শেয়ার করছি, এটাও কিন্তু এক ধরনের বিক্রি করা। যদি আমি একটু মানে ন্যারো মাইন্ডেড নিও না বিষয়টা, আমি তোমাদেরকে একদম ফ্রিলি কথা বলছি এখানে। আমি কিন্তু জ্ঞানটাকে বিতরণ করছি।
যদি আরো ন্যারো মাইন্ডে বলি, তাহলে আমি আমার সময়টাকে বিক্রি করছি। তুমি যখন একটা অফিসে কাজ করবা, তুমি 8 ঘন্টা সময় তোমার বিক্রি করছো, তোমার মানে দক্ষতা বিক্রি করতেছো তাদের কাছে, আর তার বিনিময়ে মাস শেষে তোমাকে একটা বিগ অ্যামাউন্টের স্যালারি দিচ্ছে। তুমি যত বেশি দক্ষ, তত তোমার স্যালারির মান বেশি। তাহলে দ্যাট মিন্স কি? বুঝতে পারছো বিষয়টা? তোমার ওই সময়টা হচ্ছে একটা প্রোডাক্ট হিসেবে তুমি মার্কেটে সেল করছো। ওই জন্য বলছি যে তুমি যখন জন্মগ্রহণ করছো তখন তুমি কাঁচামাল, র মেটেরিয়ালস, এবং এই যে মেশিন গুলো আস্তে আস্তে তোমাকে তৈরি করে তোমাকে একজন পূর্ণাঙ্গ প্রোডাক্টে তো রূপান্তর করছে, যেটাকে আমরা শিক্ষিত, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এইভাবে বলি থাকি। বুঝতে পারছো? যেমন আমি এখন একেবারে পূর্ণাঙ্গ প্রোডাক্ট। আমাকে ইউনিভার্সিটি এসটিআই অনুমোদন করে মার্কেটে ছেড়ে দিচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। জি স্যার। খুব হাস্যকর, খুব হাস্যকর না? এভাবে কখনো চিন্তা করিনি। না স্যার, আপনি বোঝানোর জন্য বলতেছেন, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, তো বিষয়টা হচ্ছে এটা। তো আমি একটু আম, আহ, একটু মানে অনেক সময় ফিন্যান্সের একটু খুঁটিনাটি বিষয়ে অনেক বেশি আলোচনা করি। এটাতে বিরক্ত হওয়ার কিছু নেই, ভবিষ্যতে কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে। আর বেসিক স্ট্রং করো। আমি সবসময় বলি যে বেসিক স্ট্রং তোমার যেভাবে প্রশ্ন করবে করো, তুমি ফিট। আকাশ থেকে প্রশ্ন আসুক, কোনো সমস্যা নাই, বন্যায় ভাষায় নিয়ে যাক, আমি স্যার পারবো। ওকে, কারণ আমার বেসিক স্ট্রং স্যার। তো চলো দেখি। বলা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। মুদ্রাস্ফীতি কি জিনিস? মুদ্রাস্ফীতি হচ্ছে মার্কেটে যখন, ভালো করে মাথায় রাখবা, মুদ্রাস্ফীতির ইংরেজি নাম হচ্ছে ইনফ্লেশন রেট। হয়তোবা তোমরা ওয়ার্ডটা শুনে থাকবা, ইনফ্লেশন। বলা হচ্ছে মার্কেটে যখন টাকার পরিমাণ বেড়ে যায়, তখন টাকার মূল্য কমে যায়। যেই পুকুরে রুই মাছ বেশি, সেই পুকুরে রুই মাছের কদর নাই। যে পুকুরে সবগুলোই পুঁটি মাছ, একটা মাত্র রুই মাছ, সেই পুকুরে কিন্তু রুই মাছের প্রচুর কদর। একটা ভিলেজে একটা মাত্র শিক্ষিত মেয়ে আছে, সেই মেয়ের যে পরিমাণ কদর পাবে, আমাদের সিটির মধ্যে ঘরে ঘরে শিক্ষিত মেয়ে, সেই মেয়ে কিন্তু কদর ওভাবে পাবে না আগের মতো। দ্যাট ইজ মার্কেটে যখন টাকার পরিমাণ বেড়ে যায়, আমি আবারও বলছি পরিমাণ, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি। দুইটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য বুঝতে হবে। কোয়ালিটি মানে হচ্ছে আমার ক্লাসে 13 জন স্টুডেন্ট, এটা হচ্ছে কোয়ান্টিটি। আমার ক্লাসে 5টা ভালো মানের স্টুডেন্ট, কোয়ালিটি। ডিফারেন্সটা বোঝার চেষ্টা করবা। তো টাকার পরিমাণ যখন বেড়ে যায়, টাকার মান তখন বা মূল্য তখন কমে যায়। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। তখন জি আমরা স্যার। সেটাকে বলবো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এখন যেটা চলতেছে মার্কেটে, আমাদের হাতে হাতে টাকা, সবার কাছে টাকা, যার কারণে আগে বাবাদের কাছে যখন 10 টাকা থাকতো, যে মূল্য ছিল 10 টাকার, আমাদের কাছে এখন সেই মূল্যটা নাই 10 টাকায়। ভিখারিকে 2 টাকা দিলে ভিখারি আমাদের চেহারার দিকে আবার তাকায় যে আমার চেয়েও কত বড় ভিখারি আমার টাকা দিবে। তাহলে জি দেখো, স্যার, চিন্তা করে, রেখে যায় অনেক সময়। চিন্তা করে দেখো যে 2 টাকার মূল্যটা কোথায় কমছে, যে ভিখারি আমার দিকে তাকাচ্ছে আবার, যে আমার চেয়েও বড় ভিখারি আমার ভিক্ষা দিচ্ছে। স্যার তাহলে অনেক দেখো সময় টাকার চিল্লাই চলে যাই। টাকার তো মূল্যটা এটা কি দেওয়ার পরিমাণ কি কমছে। দরকার, শুধু শুধু 2 টাকা, এটা দেওয়ার এটাই, দরকার আছে। মানে টাকার মূল্যই নাই এখন 2 টাকা। আচ্ছা দেখো, তাহলে আমার মনে আছে আমি যখন তোমাদের বয়সে ছিলাম, কলেজে পড়তাম। আচ্ছা, এটা আমি আমার লেকচারে আসে, তারপর আমি বলি, যখন তোমাদের বয়সে ছিলাম, আমি রিক্সার একটা উদাহরণ দিই অনেক সময়। আমার সময় আমার বাসা থেকে মেইন রোডে আসতে যে রিক্সাটা আমি ব্যবহার করতাম, ওটা তখন 5 টাকা ছিল। আমরা রিক্সাওয়ালার সাথে দরদাম করি না, আমরা তখন দরদাম করতাম, 3 টাকা যাবেন, 4 টাকা যাবেন। এটা তোমরা এখন ভাবতে পারো? মানে উনি আমাকে 5 না টাকা বলতে, স্যার। আমি ওনার সাথে দরদাম করছি 3 টাকা, 4 টাকা। এখন বলবে যে কোন ভিখারি আসছে এটা, তাই না? কিন্তু তখন এটা ইজি জি ছিল। তোমাদের বয়সে যখন ছিলাম, মানে আমাদের সময়, এটা আজ থেকে খুব বেশি বছর আগে না, কিন্তু এটা ছিল। এখন আমরা তো 15, 20, 25, 30 এইভাবে যাইতে হয়। সর্বনিম্ন, সর্বনিম্ন 20 এখন। সর্বনিম্ন 20। আর আর 10ও মাঝখানে 5 আছে। টাকা 5 টাকা গায়েব, 5 টাকা 10-এ 5 টাকা আসতে গায়েব। গেছে। বাট একটু কষ্ট হয়। মানে তুমি ঘুম 12 পাওয়া টাকা পর যায়। তাড়াতাড়ি বলতে পারবে আসতেই না, স্যার। হয় 10 টাকা না হলে 15 টাকা, নাহলে 12 টাকা, 15 13 টাকা। টাকা, 14 টাকা, এগুলো চলে গেছে, এগুলো নাই, এগুলো জি মাঝখানে কোনো মান নেই। তো দেখো, অর্থনৈতিক স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে হচ্ছে গ্রোথ রেট, অর্থনীতিটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? যেমন বর্তমানে জিডিপির রেট হচ্ছে, একটু অ্যাডভান্স থাকতে হবে, বর্তমানে জিডিপির রেট হচ্ছে 5.24%। হ্যাঁ, এটা তোমার ফিনান্সের ক্ষেত্রে কাজে আসবে, লেখার ক্ষেত্রে কোনো কাজে স্যার আসবে না, কিন্তু জিডিপি কি তোমাকে জানি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, প্রোডাক্ট।
হ্যাঁ, আচ্ছা তো স্যার। দেখো অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল লক্ষ্য হিসেবে সর্বজন স্বীকৃত। এই লক্ষ্যসমূহ অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংক দেশের সকল বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী যাতে এই জিনিসগুলো ঠিকঠাক থাকে, মানে এগুলো দেখবে কি, এই যে অর্থনৈতিক স্থিতিশীলতাটা বজায় রাখা, মুদ্রাস্ফীতির যাতে অতিরিক্ত না উঠে, অতিরিক্ত মুদ্রাস্ফীতি কিন্তু বাড়লে কিন্তু দেশের জন্য ক্ষতি। হ্যাঁ, সেটা কিন্তু দেশের জন্য ক্ষতি। তো মুদ্রাস্ফীতি যাতে একটা মিনিমাম রেটে থাকে, যাতে বেশি না হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধিটা যাতে উপরের দিকে যায়, এই জিনিসগুলো দেখার জন্য বলা হচ্ছে এই লক্ষ্য সমূহ অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংক দেশের সকল বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ ও সহায়তা সুনিশ্চিত করে। এই কারণে বাংলাদেশ ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক সমূহের ব্যাংক হিসেবেও চিহ্নিত করা হয়। দ্যাট মিনস বাংলাদেশ ব্যাংকটাকে আমরা অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার বলবো। বাংলাদেশ ব্যাংকে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয় বাংলাদেশ ব্যাংকার। কারণ কি, অন্যান্য ব্যাংকগুলোকে কন্ট্রোলিং বলো বা ঋণ দেয়া বলো বা যে কোনো ধরনের সহায়তা বলো, বাংলাদেশ ব্যাংক করে থাকে। এবার চলে আসো তোমরা, মানে ব্রডলি বই থেকে পড়ে নিবা, তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, সুন্দর করে পড়বা। আর অবশ্যই দাগায় দাগায় পড়বা। আমি অধ্যায় শেষ হওয়ার পরে তুমি বই থেকে পড়ছো কিনা, দাগায় পড়ছো কিনা, এই জিনিসগুলো আমি চেক করবো দাগানো হয়েছে কিনা। সেই দিন কিন্তু আমি প্রচুর বকবো যদি দাগানো না দেখি। আচ্ছা, আর্থিক বাজারের নিয়ন্ত্রক সমূহের মধ্যে আরেকটা আছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। বলা হচ্ছে, এটাকে সংক্ষিপ্ততে বলছি, দেখো প্রত্যেকটা ওয়ার্ডের যদি প্রথম ওয়ার্ডটা নিই, প্রথম বর্ণটা নিই SEC, আমি যেটাকে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন BSEC বলছিলাম, এটাকে পুরোতে BSEC ও বলা হয়। এবার দেখো SEC কোন স্টক এক্সচেঞ্জ নয়, আমরা আগেও পড়ছিলাম। আমাদের যেই ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ, এই দুইটা স্টক এক্সচেঞ্জ কে কন্ট্রোল করে এই সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। তাই বলা হচ্ছে এই সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু কোনো বাজার না, বরং দেশের স্টক এক্সচেঞ্জকে মানে বাজারটাকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য 1993 সাল, বি কেয়ারফুল, 1993, 1994 সালে একটা আইন পড়ছিলাম, কোন আইন জানি? কোম্পানি সংগঠন আইন। Very good, যৌথ মূলধনী কোম্পানি সংগঠন আইন 1994 সাল। তাহলে দেখো 1993 সালের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ আইনের আওতায় এই সংস্থা গঠন করা হয়। তাহলে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন হচ্ছে 1993। 1947 সালের ক্যাপিটাল ইস্যু আইনের আওতায় গঠিত কন্ট্রোলার অব দা ক্যাপিটাল ইস্যু এর স্থলে বর্তমানে SEC দেশের মূলধন ও শেয়ার বাজার পরিচালনা করছে। দ্যাট মিনস SEC এর পূর্বসূরি কারা? কন্ট্রোলার অব দা ক্যাপিটাল ইস্যু এই ধরনের একটা প্রতিষ্ঠান ছিল, যেটা 1947 সালে প্রতিষ্ঠিত, পরবর্তীতে সেটা SEC তে রূপান্তরিত হয়েছে 1993 সালে। এই প্রতিষ্ঠানের কার্যক্রম 5 সদস্য বিশিষ্ট এক কমিটি দ্বারা পরিচালিত হয়। এর জন্য একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য সরকার মনোনয়ন দেয়। একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য। বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ সমূহ পরিচালনা ও SEC দেশের স্টক এক্সচেঞ্জ সমূহ পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। এখানে একটু ফন্টের কারণে চেঞ্জ হয়ে গেছে, এটা SEC হবে। SEC দেশের স্টক এক্সচেঞ্জ সমূহ পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। ইম্পর্টেন্ট কথাবার্তা এটা। নতুন কোম্পানিকে বাজারে শেয়ার ছাড়তে হলে এই প্রতিষ্ঠানের নিকট অনুমোদন নিতে হয়, SEC এর নিকট অনুমোদন নিতে হবে, তারপর তুমি বাজারে শেয়ার ছাড়তে পারবা, তাহলে তালিকাভুক্ত হবা তুমি। দেশের সিকিউরিটি বিক্রয়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্তকরণ ও তাদের কার্যাবলী SEC নিয়ন্ত্রণ করে। তাহলে SEC হচ্ছে গার্জিয়ান। স্টক এক্সচেঞ্জে যে কোনো ধরনের নিয়ম বহির্ভূত লেনদেন ও জালিয়াতি বন্ধে ভূমিকা রাখে ও প্রয়োজনে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। শেয়ার সিকিউরিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম মনিটরিং ও এই সংক্রান্ত বিভিন্ন তথ্য সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন প্রকাশ করে থাকে। উল্লেখ্য যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা আমরা আগেও বলছি। এরপর হচ্ছে বীমা উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা আগেই পড়ছি যে বীমা ব্যবসায়ের তত্ত্বাবধান, উন্নয়ন ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গঠিত যে কর্তৃপক্ষ সেটাকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলে। এটাকে সংক্ষেপে বলা হচ্ছে IDRA। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটাকে আমরা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বলে থাকি। বীমা সেবা শিল্প হিসেবে
মূলধন গঠন ও বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত করেছে। বীমা এমন একটি কৌশল যার মাধ্যমে একটি নির্দিষ্ট স্যার ঝুঁকির ফলে বলো। স্যার পরের ক্লাসের লিংক দিয়ে দিছে। ওকে, আমি 2টা মিনিট সময় নিচ্ছি। ওকে কোনো নির্দিষ্ট ঝুঁকির ফলে সৃষ্ট ক্ষতিকে বিভিন্ন ব্যক্তিবর্গের মধ্যে বন্টন করা হয় এবং বীমা গ্রহীতাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রিমিয়াম হিসেবে পরিশোধের বিনিময়ে বীমাকারী উক্ত ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে। সাধারণত এই যে IDRA যে প্রতিষ্ঠানটা আছে, এতক্ষণ আমরা যেটা নিয়ে পড়ছি সেটা হচ্ছে পরের পয়েন্টে দেখো 2010 সাল অনুযায়ী, মানে এটার আইনটা হচ্ছে 2010 সাল। সো 2010 সাল অনুযায়ী এই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পরিচালিত হয়ে থাকে। এটার আইন হচ্ছে 2010 সাল। এন্ড লাস্টলি যেটা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ, যেটা হচ্ছে 2006 সালে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানের মধ্যে 6 জন সরকারি কর্মকর্তা, একদম লাস্ট ইয়েতে দেখো বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সরকার কর্তৃক মনোনীত 6 জন সরকারি কর্মকর্তা বা ব্যক্তি ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, যিনি পরিচালনা বোর্ডের সদস্য সচিবও হবেন। এর মাধ্যমে এই ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষের কার্যাবলী পরিচালিত হয়। সো এই হচ্ছে আমাদের টোটাল যে 4টা বিষয়, এই 4টা বিষয়, ঠিক আছে, 4টা নিয়ন্ত্রক সংস্থা। সো এগুলো নিয়ে তোমরা একটু বাসায় পড়বা। আমরা নেক্সট ক্লাসে নতুন কিছু নিয়ে আলোচনা করব। ওকে, ওকে স্যার। ওকে ঠিক আছে, স্যার। ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনা করেন, পড়াশোনার মধ্যে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।